দিল্লি জয় করেছে আগামী শরিক দল বিজেপি। দিল্লি জয়ের প্রভাব পড়বে হাইলাকান্দিতে। এতে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে মিত্র জোট। দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ে হাইলাকান্দিতে রীতিমতো উজ্জীবিত বিজেপি সহ দলের শরিক দল এজিপি। রবিবার আলগাপুরি অগপের দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়া বিজেপির দিল্লি জয়ে উজ্জীবিত হয়ে হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের দাবি করেন। বলেন, বিরোধী আসনে বসে জনগণের কাজ করা সম্ভব নয়, জনগণের কাজ করার জন্য ক্ষমতার প্রয়োজন। পঞ্চায়েত নির্বাচনে অগব্য প্রার্থীদের জয়ী করতে কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রয়াত অগপ নেতা শহীদুল আলম চৌধুরী প্রচেষ্টায় মহকুমা থেকে হাইলাকান্দি জেলা পদে উন্নীতি হবে। অগপের কার্যকালে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে হাইলাকান্দি। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সদস্য পদের সংখ্যালঘু প্রার্থীদের জয়ী করা হলে জেলা পরিষদের চেয়ারম্যান পদ সংখ্যালঘুদের দেওয়ার দাবি তুলবে অগপ। বলেন, দলের হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়া দলকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানান অগপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন সিংহ সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। সেটা নিয়ে বক্তৃতা আমার দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ মহাশয় রেখেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে অসম গণপরিষদ দল কেন আপনারা কিভাবে গঠন করবেন সেটা নিয়ে আলোচনা করছেন। এখন আপনারা সেই অসম গণপরিষদ দলটা কেন গঠন করবেন এবং সেই দলটা গঠন করলে হাইলাকান্দি জেলা মানুষের কি পরিবর্তন হবে আপনাদের জানা প্রয়োজন। আপনারা সেই কথাগুলো পাবলিকের সামনে জবাব দিতে হবে যে আপনারা কেন অসম গণপরিষদ দল নিয়ে কামে কামে নেমেছেন। কারণ আপনারা সবাই এসেছেন প্রায় সবই অসম গণপরিষদ দলের কর্মী এবং অসম গণপরিষদ দলের কাজ হয়ে আকৃষ্ট হওয়ার জন্য আপনারা প্রায় 4-5 ঘন্টা থেকে সেখানে বসে আছেন। আপনারা আমি জানি যে আজকে বরাবর একজন বিখ্যাত তিনার এখানে একটি বিশেষ সভা আছে, সেখানে ওয়াজের আয়োজন আছে। আমার ইসলাম তোমার বাইরে সেখানে এসেছেন, সেটাকে অপেক্ষা করে আপনারা এসেছেন। আমার বিশ্বাস যে আপনারা দলের সঙ্গে মায়া আছে এবং অসম গণপরিষদ দল করতে আপনারা ইচ্ছুক। সেই অসম গণপরিষদ দল গ্রামে গঞ্জে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে মানুষদেরকে বলতে হবে কেন অসম গণপরিষদ নিয়ে এসেছেন। কারণ সবাই সম্ভবত প্রশ্ন করবে, সংখ্যালঘু এলাকাতে যখন যাবেন আপনি সবাই প্রশ্ন করবেন অসম গণপরিষদ দল ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিত্রতায় আছে। শুধু ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিত্রতা নয়, ভারতবর্ষের কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে অসম গণপরিষদ দলের মিত্রতা আছে, যেটাকে বলা হয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বর্তমান ভারত সরকার যেটা চলছে সেটারও নেতৃত্ব আমার অসম গণপরিষদ দল দিচ্ছে। সেখানের সরকারে আমি অংশীদার, কিন্তু আমি অংশীদার আমি অসম গণপরিষদ দল করি, আমি অসম গণপরিষদ দলের ম্যানিফেস্টো নিয়ে আছি। আপনারা জানেন সেই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টিকে শুধু আমরা নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, যারা 2টি স্টেটের মুখ্যমন্ত্রী, তিনারাও সেই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে আছেন। তারা আছেন তাদের পার্টির ম্যানিফেস্টোকে রক্ষা করে, তাদের ম্যানিফেস্টোতে যা বলা হয়েছে সেটাকে রক্ষা করে আছে। আমার অসম গণপরিষদ দল আসামের মাটিতে রাজনীতি করতে যে নিজের ম্যানিফেস্টোকে লক্ষ্য করে আমরা 1985 সালে আমরা যে 855 জন শহীদ হয়েছিলেন, সেই 855 জন অসম গণপরিষদ দল কেন শহীদ হয়েছিলেন সেটার জবাব আপনাদের পাবলিকের সামনে দিতে হবে। সেইগুলা প্রশ্ন আসবে আমরা সরকারে কেন সেটা আমাদের গ্রামের মানুষের সামনে সেই কথাগুলি রাখতে হবে। সবাই বলবে যে অসম গণপরিষদ দল নিয়ে যখন আপনি যাবেন তখন সবাই বলবে যে অসম গণপরিষদ দল ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিত্রতায় আছে। প্রথমে এই প্রশ্নের উত্তরে আমরা শুধু ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিত্রতা নয়, আমরা আসলে ভারতবর্ষে প্রায় 17টি রাজনৈতিক দলের সঙ্গে আমরা মিত্রতায় আছি, যেটার নাম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং সেখানে কয়েকজন মুখ্যমন্ত্রী আছে। আমরা আমাদের দলের ম্যানিফেস্টো নিয়ে আছি, কারণ সরকারে থাকতে হয়। আসাম ইন্ডাস্ট্রির দিক দিয়ে আসাম অত শক্তিশালী নয়, সেটার পরিপ্রেক্ষিতে এখানে অর্থনীতিকে স্বাবলম্বী করতে আমরা সরকারের সঙ্গে আছি। আমাদের প্রথম সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাদের অসম গণপরিষদ দল কেন কি জন্য প্রতিষ্ঠা লাভ করেছে সেটার জবাব দিতে হবে আমাদেরকে। আপনারা জানেন 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, অসংখ্য উলামায়ে কেরাম, মুসলিম সংখ্যালঘু অসংখ্য উলামায়ে কেরাম শহীদ হয়েছিলেন, কিন্তু তাদের নাম এখনো ইন্ডিয়া গেটে আছে, তাদের নাম লিপিবদ্ধ আছে। আপনারা জানেন থেকে কংগ্রেসের মুসলিম অনেক বড় বড় সংখ্যালঘু লিডাররা কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের হাইলাকান্দি জেলা থেকে নেতৃত্ব দিয়েছিলেন মরহুম আব্দুল মঈন মজুমদারের পিতা আব্দুল মঈন মজুমদার।
এবং বরাক উপত্যকার যিনি বরাক উপত্যকার প্রত্যেক জাতির উন্নয়নের জন্য যিনি বরাক উপত্যকার রূপরেখা তৈরি করে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি হলেন মরহুম মঈনুল হক চৌধুরী। আপনারা জানেন তিনি কংগ্রেসের এই যে কংগ্রেস গভর্নমেন্টে বরাক উপত্যকার পরিবর্তন যিনি এনেছিলেন, বরাকের মেডিকেল কলেজ তিনি এনেছিলেন, শিলচরের মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, পাঁচকামের পেপার মিল, সেইগুলা যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেইগুলা যিনি এনেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে, ভারত সরকারের যে স্কিমগুলা তিনি এনেছিলেন, তিনি আমরা জানি বরাকের রূপরেখা মরহুম মঈনুল হক চৌধুরী, আমরা সবাই সেটা জানি। কিন্তু মরহুম মঈনুল হক চৌধুরীকে 2.5 বছর পরে কংগ্রেস বাধ্য করেছিল একটি মারুতি কোম্পানির সুজুকি কোম্পানিকে এগ্রিমেন্ট দেওয়ার জন্য। আপনারা সবাই মুরব্বী যারা আমার আছেন সবাই জানেন একটি মারুতি কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়েছিল যে এটা অমুক কোম্পানিকে দিতে হবে। তিনি মেনেছিলেন না, কারণ সেটা ভারতের বিরুদ্ধে করতে চেয়েছিল কংগ্রেস। সেটার পরিপ্রেক্ষিতে সেটার থেকে তিনি সিদ্ধান্ত থেকে অনড় ছিলেন এবং সেটার কারণে ওনাকে মন্ত্রিসভা ত্যাগ করতে হয়েছে। 2.5 বছর ভারত সরকারে থাকতে পারেন নাই, সংখ্যালঘু মানুষের স্থান 2.5 বছর কংগ্রেস দিতে পারে নাই। যিনি বরাকে এতটা পরিবর্তন করেছেন, যে পরিবর্তন বরাকে এরপরে আর কেউ করতে পারে নাই, সেটার উপরে অধিষ্ঠিত হয়ে কংগ্রেসে যখন গোটা আসামে মানুষের উপর নির্যাতন আরম্ভ করে, সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমরা মুসলিম, হিন্দু, মুসলিম, অসমিয়া সবাই মিলে যখন 1960 আমলে প্রচুর নির্যাতন বেড়ে গিয়েছিল, তখন আসামের ছাত্ররা একটি বৃহৎ গণ আন্দোলন করে গড়ে তুলেছিল। সেই গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসামের প্রত্যেক মানুষ এসে সাড়া দিয়েছিলেন এবং 1985 সালে আমাদের একক সংখ্যাগরিষ্ঠতার সরকার আসামের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা 5 বছর সরকারে ছিলাম এবং আমরা সেই সময় 1985 সালের সময় আমরা মরহুম শহীদুল আলম চৌধুরীকে আলগাপুর থেকে বিধায়ক বানিয়ে পাঠিয়েছিলাম এবং মরহুম শহীদুল আলম চৌধুরী বিধায়ক হওয়ার পরে উনাকে বরাক উপত্যকা থেকে এজিপি দলের প্রতিনিধিত্ব করার মানুষ ছিল না এবং উনাকে সেই প্রতিনিধিত্ব সুযোগ দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে উনি মন্ত্রী হয়েছিলেন এবং আপনারা দেখেছেন অসম গণপরিষদ দলে তিনি রাজনীতি করেছেন। যখন যে শ্রেণীর মানুষ হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, যে শ্রেণীর মানুষ হোক, যখন নির্যাতিত হয়েছে, যখন অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, তিনি সেটার প্রতিবাদ করেছেন। কারণ অসম গণপরিষদ রাজনৈতিক দল এমন একটি রাজনৈতিক দল যেখানে ধর্ম শিক্ষা দেয় না, সেখানে শিক্ষা দেয় ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে যেভাবে কাজ করতে হয় সেই শিক্ষা দেয়। আপনারা দেখেছেন ইউডিএফের বিধায়করা বর্তমান গ্রামে গ্রামে গান নিয়ে বেড়েছে। আপনারা একটা কথা লক্ষ্য রাখবেন, কংগ্রেসের সেই ভ্রষ্টাচারিতার উপরে ও প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আমলে কংগ্রেসে যখন মানুষ প্রচন্ড নির্যাতিত হয়েছে, মানুষ ঘরে নিজের ছাগল, মুরগি, শসা পালতে পারে নাই, এইগুলা পর্যন্ত এই উগ্রবাদীর সমস্যা ছিল। হাইলাকান্দি জেলায় ছিল, ঠিকাদারি নামে একটা সিন্ডিকেট ছিল। এইগুলা যখন ছিল তখন আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মরহুম শহীদুল আলম চৌধুরী সেটা প্রতিবাদ করেছিলেন, অসম গণপরিষদ দল সেটা প্রতিবাদ করেছিল। আপনারা জানেন সেই জুলুম এবং ব্যভিচার থেকে রক্ষা পেতে কংগ্রেসের আমরা সংখ্যালঘু মানুষরা যখন যাকে উপযুক্ত প্রার্থী প্রদান করেছি, গৌতম রায় এবং রায় ফ্যামিলি সেটাকে বহিষ্কার করেছে। আপনারা জানেন আব্দুল মজুমদার স্বাধীনতার পর থেকে এই ফ্যামিলির মানুষ কংগ্রেসের সঙ্গে জড়িত ছিল, কিন্তু সংখ্যালঘু মানুষরা একসময় হাইলাকান্দির কংগ্রেসের বাড়িতে উঠতে পারে নাই। আজকে হাইলাকান্দি কংগ্রেস অফিসের যখন অবস্থা এই হয়েছে যে সেখানে একজন সংখ্যালঘু মানুষ, হিন্দু মানুষ যখন কংগ্রেস অফিসে যায় না, তখন সংখ্যালঘু মানুষের উপর ভর করে ওরা রাজনীতি করতেছে। এই ভর করে রাজনীতি করে ওরা তো কিছু করতে পারবে না। আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত নির্বাচনে 11টি জেলা পরিষদের মধ্যে 6টি ইউডিএফ কে দেওয়া হয়েছিল, কিন্তু 5টি প্রায় 2 জন জেলা পরিষদ বিক্রি হয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আবার এখানে ভোট হয়েছে। সুতরাং আমরা সেটা লক্ষ্য করতে হবে। আমরা একটা জেলা পরিষদে চিঠি দিয়েছিল, 22 চেয়ারম্যান হয়েছে আলগাম পাটেগুড়া জেলা পরিষদ। আমরা সেটা চিন্তা করতে হবে। পঞ্চায়েত ভোটের আগে আপনারা সব কিছু সবাই বড় বড় কথা বলবেন, ভোটের পরের দিন আপনারা কাজের জন্য বিধায়কের বাড়িতে যাবেন, জেলা পরিষদের কাছে যাবেন, পঞ্চায়েতের কাছে যাবেন, আপনাদের কাজের পরিপ্রেক্ষিতে যাবেন, ভোটের আগে ধর্ম। এখন আলগাপুর যে ডিলিমিটেশন হয়েছে, বর্তমান যে পরিস্থিতি হাইলাকান্দি জেলা রাজনীতির করেছে, এই 3টি ইউডিএফ বিধায়ক যে অবস্থাটা করেছেন, আপনারা দেখবেন ওরা বিভিন্ন সভায় সমিতিতে গিয়ে বলে যে এখানে আর হিন্দু ক্যান্ডিডেট জিততে পারবে না। আজকে মনে করেন আমরা যারা অসম গণপরিষদ দল করতেছি,
যাকে কোন ধর্মে রাখবো সেটা আমার ব্যাপার, কারণ আমি মুসলমান বানিয়েছি পৃথিবীর অন্য জাতি ধর্মাবলম্বীর কাছে উদাহরণ হওয়ার জন্য, হিংসা চলানোর জন্য নয়। প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কাজ করে সেটা আপনি নামাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবেন না, সেটা আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন সমাজের কাজের মাধ্যমে, সমাজে ভালো কাজের মাধ্যমে, মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে, ভালো চিন্তাধারার মাধ্যমে। সেই ঘটনা প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা মুসলমান, আল্লাহর সেই কথাকে মানতে হবে। আপনারা যে কোনো আলিম উলামাকে সেটা জিজ্ঞেস করবেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা ভারতবর্ষে রয়েছি এবং ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করে এখানে থেকেছি, ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা রেখে আমরা এখানে থেকেছি যে আমরা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর হয়ে আমরা মাঠ থাকবো এবং প্রত্যেক জাতি জনগোষ্ঠীর হয়ে কাজ করবো। আমার আদর্শ, আমার চরিত্র, একজন মানুষ, প্রত্যেক মানুষ তখনই বুঝতে পারবে যখন আমি প্রত্যেক মানুষের সঙ্গে মানবিক দৃষ্টিতে চলাফেরা করবো, মানুষের মৌলিক অধিকার গুলা নিয়ে সংগ্রাম করবো। আপনারা জানেন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে স্বাধীনভাবে প্রত্যেক মানুষের হয়ে কাজ করার জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন। সেই দলের থেকে কাজ করার জন্য অসম গণপরিষদ দলকে বেছে নিয়েছি, এবং অসম গণপরিষদ দলকে আমরা বেছে নিয়েছি এই কারণে, কারণ অসম গণপরিষদ দল কোনো গাদ্দারের দল না। আপনারা জানেন 1985 সালে যখন অসম আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, আসামের বুকে প্রায় আমাদের অসম গণপরিষদ দলের সৈনিক আসামের এই মানুষের প্রতি দুর্নীতিবাদ, মানুষের প্রতি জুলুম, অত্যাচার এবং ব্যভিচারের পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ করে তুলেছিলেন, তাদেরকে আসামে একক সংখ্যাগরিষ্ঠতায় আসামের মানুষ সরকার গঠন করে দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। সেই 855 জন শহীদকে আমাদের তৎকালীন গভর্নমেন্টের মনে সুযোগ ছিল না। আপনার বিশ্ব এগিয়ে যাচ্ছে, রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকে সরকারের ট্যাক্স জিএসটি গুলো আছে, এই জন্য আজকের দিনে সরকারের ফান্ড অনেক বেশি। সেই সময় আমাদের অসম গণপরিষদ দলের 855 জন শহীদ হয়েছিলেন। আমার দলের সম্মানিত সভাপতি দলের জন্য, আসামের মানুষের জন্য যারা সংগ্রাম করেছিলেন, আসামের মানুষকে যারা নির্বিচারে হত্যা করেছিল, আসামের মানুষকে যে প্রতিবাদ করার কারণে তাদের উপর জুলুম হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে তিনি আসাম সরকারের কাছে দাবি রেখেছেন। দলের সম্মানিত সভাপতি হিসেবে আসাম একটের মিনিস্টার হয়েছেন, আসাম ইমপ্লিমেন্টেশনের মিনিস্টার হয়েছেন। আসামের মিনিস্টার হয়ে এই 855 জনের পরিবারকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়, গুয়াহাটিতে প্রায় 100 বিঘা জমি নিয়ে ওদেরকে যে সম্মানার্থে ওদের প্রতিচ্ছবি কিভাবে নির্মাণ করা যায়, ওদেরকে কিভাবে মনে রাখা যায়, সেটা পরিকল্পনা আমার দলের সম্মানিত সভাপতি করেছেন। আপনারা বলেন যারা ইমানদারি করেছেন তাদের এই কাজটা করার জন্য যদি উনি সরকারে আছেন, ভুল করেছেন। তখন সংখ্যালঘু মানুষরা আমরা বিভিন্ন পার্টি বিভক্ত হয়ে গেছি। এই বিভক্ত অবস্থায় যদি উনি সরকারের সঙ্গে থাকতেন না, কি অবস্থাটা হতো? আজকে তো সংখ্যালঘু মানুষরা ধীরে ধীরে বুঝতে পারছে। আপনারা দেখছেন হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ দলের এটি আস্তে আস্তে মজবুত হতে যাচ্ছে, কারণ মানুষ বুঝে গেছে কংগ্রেস শুধু ভোটের আগে রাজনীতি করবে, কিন্তু ভোটের পরে কাজ করতে পারবেন না। ভাই, আমি তো হিন্দু মানুষ না, আমি তো মুসলমান মানুষ। আমি আমার সব সত্তার লোকে দেশে রাজনীতি করবো, কিন্তু আমার ধর্ম সত্তাটা তো আমি বেচতাম না। আমার এই টার্গেট করে কেন কথা হয়? আমি আমার কাজটা আমি গণতান্ত্রিক পদ্ধতিতে রাখতাম। মানুষের আন্দোলন করাইয়া আর মানুষের আউরি মারি ফেলাইয়া আর মানুষের ডেভেলপমেন্ট থেকে ডেভেলপ করার কোন মানে আছে? আজকে এটা হরি হরি কোন জায়গাতে আদাইছ, হাইলাকান্দির মানুষের কোন জায়গাটা নিয়ে আদাইছ। কংগ্রেসের ভ্রষ্টাচারিতার পরিপ্রেক্ষিতে মুসলমান মানুষ যখন আমরা ইউটিউবে গেছিলাম, আজকে ইউটিউবের এরা বিধায়করা শুধু মিডিয়ার মধ্যে বিতর্ক করতা বিভিন্ন সাম্প্রদায়িক পরিচিতা, একজনে আরেকজনে সাগরিটা বিটা আর এখন আরেকজনে কাউয়া ডাকিটা ওটা উদ্যাম করে তারা বিধায়ক বানাইছি। এটার জবাব দিতে লাগতো, এটা আমরা গাঁয়ে গাঁয়ে করতে লাগতো। বিধায়ক বানানির বাদর দিন থেকে আপনারা কাম করা লাগতো, এটা আপনারা গাঁও মানুষকে বুঝানি লাগতো। বিধায়ক বাদর দিন আমি আজকে আসি অসম গণপরিষদ দল সভাপতি, আমি হাইলাকান্দি জেলার পুজোর জাতীয় জনগোষ্ঠীর মাধ্যমে আমার মুসলিম ভাই যদি অন্যায় করে তার বিরুদ্ধে থাকতাম, হিন্দু ভাই যদি ন্যায় করে তার পক্ষে থাকতাম, মুসলমানে যদি ন্যায় করে তার পক্ষে থাকতাম, হিন্দু ভাই যদি অন্যায় করে তার বিরুদ্ধে থাকতাম। এটা হইল আমার আদর্শ। ও শিক্ষা আমার ইসলাম দিছে, সেই শিক্ষা লইয়া আমি রাজনীতি করবো। আমার মুসলমান ভাই অন্যায় করলে যদি তার পক্ষে আমি যেতাম না। এটা হইল আদর্শ। এই আদর্শটাকে আমি যদি সরিতে আমি রাজনীতিবিদ না। আমরা এই পরিবর্তনটা আনতে লাগবো। অসম গণপরিষদ দলটি আমরা গাঁয়ে গাঁয়ে লিয়ে দেওয়া লাগবো, গাঁয়ে গাঁয়ে গিয়ে এই ফটোটা বুঝানি লাগবে। বর্তমান যে ডিলিমিটেশনটা হয়েছে, এই ডিলিমিটেশনটা
ডিলিমিটেশন হওয়ার পরিপ্রেক্ষিতে আলগাপুর কাটলিছড়া বিধান পরিষদের 47,000 হিন্দু ভোট হয়েছে, বাকি সব মুসলমান ভোট। ওই এখন বর্তমান ওই মুসলমান ভোটের উপরে ভাগ দেওয়া, এটা আমরা বাদ দেওয়া লাগলো, আমরা দেখানি লাগলো। আমরা অসম গণপরিষদ দলের লোকে আছি, আমরা অসম গণপরিষদ দলের সম্মানিত সভাপতি অতুল বরার নেতৃত্বে আমরা হাইলাকান্দি জেলাটারে অসম গণপরিষদ দলটারে প্রতিষ্ঠিত করলাম। আমার এখানে ভাগবতকার দলের বিশেষ কর্মদক্ষ 2 জন পর্যবেক্ষক আছেন। আমার দলের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্র সিনহা এবং শ্রী সুনীল লেখা মহাশয় এখানে পর্যবেক্ষক আছেন। আমার দলের কার্যকরী সভাপতি তিনিও অসংখ্য কর্মদক্ষ একজন মন্ত্রী। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ওখানে আগাপুরের ওদারে বর্ণগত আইসলাম, আমার মানুষ ওখানে আছে বর্ণগত এলাকা দেওয়া আইসলাম, আমার বাদে ওখানে একটা বাড়ি ঘর তৈরি করে দিয়েছে। এই বাড়িটা জ্বলার পরে আমার তারা ফোন করছিল, আমি আইসি। আবার পরে আমি ওখান থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী শ্রী কেশব মন্ত্র তার লগে যোগাযোগ করতে চেষ্টা করছি। আইন করেছেন আমি আইডিয়া লিখে দিব, তারা যারা উপযুক্ত ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পায়। আজকে আপনারা নেতা বানাইয়া খালি ওটা আমার খুনতানি বানাইয়া ওটা আমার খুনতানি। আমি তো সরকারও নাই, আমি তো মাতি আর আমার খুনতা না। এটা মান দিলে ফল লাগলো না হয়। আজকে এজিপি বিধায়ক বানাই নিলে ফল লাগলো না হয়। আপনারা 85 থেকে লাগাই এটা কোনোদিন ফল লাগছে না। 85 থেকে লাগাইয়া 2011 পর্যন্ত মরহুম শহীদুল আলম চৌধুরী যখন আলগাপুরের মাটি যেহেতু আসলে এটা ফল লাগছে না, কোন মায়ের মধ্যে এটা পাইতে পারছেন না। আর আজকেও দিন আপনারা হইয়া দিয়া আপনারা গাঁও গাঁও মাছ হইয়া পারেন, আমার কথা রেকর্ডিং করে দিবা, জুতা দিয়ে লিখতাইবা। আপনারা গাঁও মানুষ ও কথাগুলা বুঝাই, আপনারা দলের কর্মী ও কথাগুলা বুঝাই। 85 বাদ থেকে লাগাইয়া 2011 পর্যন্ত জেলার কোন মানুষের উপরে জুলুম হইলে ফল লাগছে না, এজিপির বিধায়ক বানাইয়া দেয়, কোন বেটারে ফল লাগছে না, এজিপির বিধায়ক আপনারা প্রতিবাদ করবো। এই হতো না বলে আপনারা পারো, আমরা আন্দোলন করি, মানে বিধায়ক বানাইছি আপনারা আন্দোলন করতে করি। তার নাম হইলেছে দিয়ে দেওয়া দিটা এই মাথার যোগ্যতা রয়েছে, এটা বুঝলা এটা কেন? সুতরাং আপনারা এটা শোনা আপনারা অসম গণপরিষদ দলের ব্যানার থাকলে আপনারা গাঁয়ে গাঁয়ে মানুষের বুঝাই, অসম গণপরিষদ দলের ব্যানার থাকিয়া অসম গণপরিষদ দল যদি আইলাকান্দি প্রতিষ্ঠিত করেন। আর যদি 26 আপনারা বিধায়ক বানাইয়া অসম গণপরিষদ দলটাকে বিধায়ক গিয়া হতো না, কারণ এরা বিধায়কের কোনো বেটা হেরাসমেন্ট করলে দল সম্মানিত সভাপতি অতুল করে আমার দলের সভাপতি, আমার দল অসংখ্য বর্তমান শক্তিশালী হইতে না। আপনারা এই অসংখ্য গণপরিষদ দলটা হাইলাকান্দি জেলা শক্তিশালী করেন এবং আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি কেশব মন্ত্র মহাশয় এই দলের লোকে এই কেন লোকে মায়া আছে, আলগাপুরের লোকে মায়া আছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত এমন এক পিঠা দইয়া হইয়া যে পিঠার মানে ওরা চিন্তা করতে পারছ 1985 নির্দল বিধায়ক বানাইয়া দিছ, বিধায়ক বানানির লাগাইন বানাইছা, বেটা লাগাইন বেটারে বিধায়ক বানাইছা, যে বেটারে এজিপি গ্রহণ করছে। এরা ওরা চিন্তা করতে পারবেন, এরাও চিন্তা করার লাগি এজিপি বরাবর করে ডেভেলপমেন্ট করছে, বরাবর হাইলাকান্দি জেলা আমরা এই পরিবর্তনটা আনতে লাগবো। আপনারা আমি আজকে হইয়া আপনারা 2টা জেলা পরিষদ বানাইয়া দেই, আমি দল সম্মানিত সভাপতির কাছে দাবি করবো এজিপি থেকে 2টা জেলা পরিষদ বানাইয়া দেই, যে জেলা সভাপতির কাছে দাবি করবো যে এটা সংখ্যালঘু প্রত্যুষিত এলাকা হাইলাকান্দি জেলা, এখানে জেলা পরিষদের চেয়ারম্যান মুসলমান থেকে দেবো, সংখ্যালঘু মানুষ থেকে দেবো, অসংখ্য পরিষদ থেকে দেবো। আপনারা আলগাপুর গণপরিষদ দলটি প্রতিষ্ঠা করুন, প্রত্যেক ডেভেলপমেন্ট মিলে আইতে লাগে। আপনারা আঞ্চলিক কমিটি গুলা বানাই, আমরা কাজে ব্রত রাখবো। আপনারা এইগুলার প্রতি দাবিয়া পড়ুন। আপনারা জানেন প্রত্যেক ডেভেলপমেন্ট আজকে অসম গণপরিষদ দলের দল এখানে শরীর আছে। আপনারা অসম গণপরিষদ দলে আপনারা প্রত্যেক মানুষকে করে করে বুঝাই, আপনারা নিরাপত্তা সুনিশ্চিত করবো। আপনারা এখানে আমার লাগি এবং আমার 2-1টা কথা শোনার লাগি, আপনারা 2-1টা কথা আমার লগে শেয়ার করতে পারার লাগি আপনারা অশেষ ধন্যবাদ জানাই আমার বক্তৃতা। অসম গণপরিষদ দলের আলগাপুর কাটলিছড়া বিধান পরিষদ যেটা গঠন হয়েছে সেটার বিধান পরিষদ যেটা আছে সেটার দলীয় প্রত্যেক আঞ্চলিক এবং নেতৃস্থানীয় সবরে লইয়া সেখানে আমরা একটা সভা হয়েছি। এই সভার মূল উদ্দেশ্য হইল অসম গণপরিষদ দলরে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধান পরিষদ এলাকার প্রত্যেক এলাকার কীভাবে চড়াইয়া দেওয়া যায় সেটার পরিপ্রেক্ষিতে আজকে এই ধর্মীয় কর্মীরারে তারার মতামত গ্রহণ করা হয়েছে, তারার পরামর্শ লইছি এবং আমরা জেলা কমিটির পক্ষ থাকি আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয়, কার্যকরী সভাপতি শ্রী কেশব মন্ত্র মহাশয় এবং দলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক শ্রী বিমলেন্দু সিনহা এবং শ্রী সুনীল লেখা মহাশয়রা যে নির্দেশগুলো আমরা দিছেন, এই নির্দেশের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলার অসম গণপরিষদ দলটা কীভাবে গ্রামে গ্রামে প্রচার করা যায়, প্রচার করার উদ্দেশ্য এখানে হিংসা রাজনীতি করার লাগি নাই, মানুষের উন্নয়নের রাজনীতি করার লাগি, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়িয়া তোলার লাগি। সেই
সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই আমার দলীয় আলকাপুর কাটলিছড়া বিধান পরিষদের অন্তর্গত সকল দলীয় কার্যকর্তাগুলোরে লইয়া আজকে আমার এখানে একটা সভা হয়েছে। আপনারা দেখবা অসম গণপরিষদ দল 1985 সালের পরে আমার জেলা কমিটির প্রত্যেকজন জেলা কমিটির কার্যকরী সভাপতি থেকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক প্রত্যেকজন আমার জেলা কমিটির বর্তমান যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটির প্রত্যেকজন এক একজনকে আমি নেতা সম্বোধন করি, কারণ প্রত্যেকের এই নেতৃত্ব দিবার ক্ষমতা আছে। সুতরাং সবরে লইয়া আমি নতুন আলকাপুর কাটলিছড়া একটা বিধান পরিষদ অতি সত্বর গঠন করার লাগি কেন্দ্রীয় সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের নির্দেশ মর্মে সেটা গঠন করার প্রক্রিয়া আমরা আরম্ভ করব। সেটার আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের এই সভার আয়োজন করা হয়েছে এবং এখানে আলোচনা এটাও করা হয়েছে যে অসম গণপরিষদ দলটে গ্রামেগঞ্জে লইয়া গেলে এবং অসম গণপরিষদ দল যদি হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠিত লাভ করে আমার দলের সম্মানিত সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের নেতৃত্বে, তাইলে হাইলাকান্দির মানুষের কী লাভটা হবে, কী উন্নয়নটা হবে, যেটা 1985 সালের পরে যেটা 2011 পর্যন্ত যেটা বরাক উপত্যকা অব্যাহত আসলো আমার দলের নেতা মরহুম শহীদুল আলম চৌধুরীর নেতৃত্বে যেটা আসলো সেটা আবার হাইলাকান্দি জেলাত গড়িয়ে উঠব, সেই আমি আশা রাখি এবং সেটা অতি সত্বর সেটা আপনারা দেখতে পাইবা। এই উদ্দেশ্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। তো আমরা এখন নতুন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এসজিপি কমিটি নতুন কমিটি করার পরে তো আগে যেটা ছিল না বর্তমানে আমরা সেটা রাখার লাগে এবং সেইভাবে আমরা সংগঠন করার লাগে আমরা চেষ্টা করি। আর যেমন আজকে কাটলিছড়া আলগাপুর সমষ্টির 37টা জিপির বা 37টা গাঁও পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা 5 জন 10 জন করে আমরা আহ্বান করছি এখানে আসার লাগে, এখন আমন্ত্রণ জানাইছি এবং তারা সব উপস্থিত থাকবে। যেভাবে আমরা ভবিষ্যতে এই 8টা জেলা পরিষদ মানে আলগাপুর কাটলিছড়ার আন্দারে 4টা জেলা পরিষদ এবং 37টা জিপির প্রত্যেকটা জিপিতে আগে যেটা করা হয়েছিল এটা তো আছেই এবং যেটা করা হয়েছে না এবং 37টা জিপির বা 37টা গাঁও পঞ্চায়েত প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত বা প্রত্যেকটা গ্রুপে যাতে আমরা কমিটি গঠন করিয়া দলরে শক্তিশালী করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আজকের কর্মী সভা আমরা করি। যারা কর্মী হিসাবে উপস্থিত বা যারা এজিপির ভালো পায়, অসম গণপরিষদে যারা ভালো পায় উপস্থিত যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো, যে অনুরোধ মানে আজকের এই কর্মী সভার অর্থটা লইয়া আপনারা হয়তো বর্তমানে কর্মী আছেন বা কিছু নতুন আছেন, তো আমরা কিভাবে আমরা সংগঠনটা কিভাবে আমরা চালাইতাম, সংগঠন কিভাবে আমরা মজবুত করতাম, সেই আলোচনার সভা আজকে তাকে বলা হয় আমরা কর্মী সভা। তো এই কর্মী সভার মধ্যে যে আলোচনার মধ্যে প্রথম এই বন্ধা যে আমরা কিছু ইতিহাস তুলিয়া ধরতে লাগে এখানে, এটা আমরা যারা উপস্থিত তাদের অবগত দিন বা আমি সবকিছু জানি না, তবে আমি যতটুকু জানি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বা আপনাদের সঙ্গে আমি সেটা বলবো এবং যদি কোনো অপূরণ থাকে আর আমার বইতে যদি কোনো হয়তো বাকি থাকি যায় আপনারা সবার থেকে আমার তো আপনারা সবাই জানেন যারা বয়স 60 যারা 55-60 যারা বয়স যদি থাকে, আমার একজন মুরব্বী আছেন যে আমরা এজিপি এই হাইলাকান্দি জেলার যখন 3টা সিট আছেন সমষ্টি আছেন, তখন এই হাইলাকান্দি জেলার আলগাপুর থেকে যে মরহুম শহীদুল আলম চৌধুরী 5বার এমএলএ হয়েছিল, তাও অসম গণপরিষদ দলে। তো আমরা অত্যন্ত শক্তিশালী ছিলাম। আমি স্বপনশীল হিসাবে আমার সঙ্গে না, আমি তাদের সঙ্গে ছিলাম না। আমি শহীদুল আলম চৌধুরীর সঙ্গে ছিলাম, যারে আমরা বাঘ আতাপুর রহমান বরবিয়া, যাকে আমরা ডাক্তার সরব বলে আমরা জানি, সরবতী লস্কর এবং আমার 2 বন্ধুবর মোহনপুরের আব্দুল সুবহান এবং জলিলুদ্দিন লস্কর। আমরা কিছু ইয়ং, আমাদের বয়স কম। মরহুম শহীদুল আলম চৌধুরী আমাদের থেকে অনেক বড় বয়সী এবং সরবতী লস্কর, বাঘ আতাপুর আরো অনেকজন আছেন। তাদের প্রচেষ্টায়
তাদের চেষ্টায় অগপদল এমন ভাবে শক্তিশালী হয়েছিল যে কোন দলের কোন পলিটিক্যাল পার্টি কোন রাজনৈতিক দলে তার সঙ্গে প্রতিযোগিতা বা ইলেকশন খেলে জিততে পারছে না। তবে আপনারা সাক্ষী সবাই। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত মর্মাহত যে শহীদুল আলম চৌধুরী মারা যাওয়ার পর আমরা এই অপদল, এই অসম গণপরিষদ দল আস্তে আস্তে এমন ভাবে দুর্বল হয়েছে যে আমরা মাথা তুলিয়া দাঁড়াইতে পারি না। কেননা আমাদের অভিভাবকহীন আমরা, আমাদের অভিভাবক ছিল না। অভিভাবক মারা যাওয়ার পরে ঘরের একজন অভিভাবক মারা যাওয়ার পরে যেভাবে আমরা এতিম হইতাম, সেই এতিম অবস্থায় আমরা প্রায় আজকে আমরা প্রায় 15 বছর আমরা কাটিয়েছি। এখন প্রশ্ন হইল গিয়া যে আমরা এই দুর্বলতা এবং আমাদের সাংগঠনিক ভাবে আমরা দুর্বল, আমরা সংশোধন করতে পারছি না। এবং এজিপি দলের বিশেষ করে হাইলাকান্দি জেলার বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্ট, যেটা আমি পাইছি এবং আপনারা যারা 50 বা 60-এর উপরে বয়স যারা, আপনারা নিশ্চয়ই পাইছেন। আমি তো জ্বলন্ত সেন উত্তরে পাইছি, ঠিক আছে, জ্বলন্ত সেন উত্তরে পাইছি। এরপরে আরো কিছু আমরা প্রেসিডেন্ট পাইছি, কিন্তু সেই রকম সংগঠন করতে পারছে না। মানে সাংগঠনিক হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হয়েছেন, এটা তাই বিভিন্ন সভা সমিতির জেলা কমিটি আমি হইতাম না, কিন্তু আমি নিজের মুখে নিজে হইতে হইব। আজকে সভাপতি হওয়ার যোগ্যতাও আমি মানাইয়া দিছি জানি। আশা করছি আগামী দিনও আমার পূর্ণ সাপোর্ট রাখিয়া, কারণ একটা উদীয়মান যুব নেতা, যুবকগুলোর আগামী দিনে অনেক দরকার আছে। আমরা শহীদুল আলম চৌধুরীর লোকে কেন রাজনীতি করছি, আমার জাকির ভাই, আমি সম্বোধন করতে সময় জাকির ভাই নাম পাউরিছি না, আমি কই একটু বক্তব্য দিয়ে আটে নিয়ে বলব। জাকির ভাই এখানে সম্মুখে আমার বোর সম্মুখে আমার পুরানা মানুষ যারা আমরা একলগে কর্মী, আর মাননীয় শহীদুল আলম চৌধুরীর কর্মী আর বরাত পেলি নাই, বিশেষ করে হাইলাকান্দি ও আগলাপুর আমার সাংবাদিক বন্ধুসকল আসেন, এরা আমার খুব সাপোর্ট করে। এরার মাধ্যমে সাংবাদিকগুলোর সম্মুখে রাখি আমি একটা কথা কইয়া, বরাক পেলি নাই প্রথম এজিপির বরাবর এজিপি আরম্ভ হয়েছে এই আগলাপুর আজকে যে জায়গায় মিটিং করি ওই জায়গা থেকে। আর যাই এজিপির এখানে জন্ম দিয়ে আরম্ভ করত, তাই এজিপি থেকে ফার্স্টবার বিধায়ক নির্বাচিত হয়েছিল। প্রথমবার তাই 1985 নির্দল থেকে বিধায়ক হয়েছিল, আর পরে ফার্স্টবার এখান থেকে তাই এজিপি হিসাবে দিচ্ছে। এর কারণে শহীদুল আলম চৌধুরীর অস্তিত্ব যদিও তাই আমাদের কাছে নাই, কিন্তু প্রত্যেক মানুষের আমরা অন্তরের কাছে শহীদুল আলম চৌধুরী আছে, আসুন না নাই, প্রত্যেকের অন্তরে অন্তরে শহীদুল আলম চৌধুরী আসুন। আর এই আগলাপুর থেকে এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে বরাকবাড়ি এজিপির একটা বহু শক্তিশালী মজবুত একটা ঘাটতি আছে। এই সংগঠন বহু মজবুত আছে। তৎকালীন সময় কংগ্রেসে আমরা অসম গণপরিষদ কংগ্রেসের ধাক্কা মারতে আছে। আর বিশেষ করে আমি যেহেতু অসম গণপরিষদ একটা সেকুলার ধর্ম নিরপেক্ষ দল, এই ধর্ম নিরপেক্ষ দলের আজকে এখানে আমরা সব জাতি জনগোষ্ঠীর মানুষ আছে, কিন্তু বিশেষ করে আমার মুসলিম ভাইদের কাছে একটা অনুরোধ রইব। কিছু মানুষ এমপি ইলেকশনের সময় দেখছি আমরা কংগ্রেসের থেকে খুব জ্বলে কংগ্রেসের সারা পর্যা দিল্লির কংগ্রেসের সরকার হইব। আজকের দিন যেমন গতকালকে দিল্লির বুটের কাউন্টিং হয়েছে, রেজাল্ট বারণের বাদে কিতা দেখা গেছে, কংগ্রেস দিল্লির জিরো দিল্লির কংগ্রেসে পাইছে। এটার লাগে আমরা আজকে যারা আমার মুসলিম ভাই বিশেষ করে ইউপিএফ পার্টি এবং কংগ্রেসের একটু ঝুঁকি জয়, আমি অনুরোধ করবো আপনারা কংগ্রেসের নাম লিখবেন না, কারণ কংগ্রেসের যেটা পাপ এবং এই পাপের শাস্তি আজকে কংগ্রেসে উপভোগ করে। সারাটা জীবন ভারত স্বাধীনতার পরে প্রত্যেক জাতির মন্ত্রে কংগ্রেসের দুঃখা দিচ্ছে, কংগ্রেসের জমিনের ভট্টা দিচ্ছে না, কংগ্রেসে এনআরসি নিয়ে মন্ত্রে কোনো বিভ্রান্ত করছে, বাল্য বিবাহ কংগ্রেসে আনছে। আর মানুষে কইতে বলে কি হয়েছে ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটের সরকারে লই আইছে। আপনারা আমি অনুরোধ করি, আজকে যে সরকার চলে মিত্রতার সরকার, অসম গণপরিষদ এবং ভারতীয় জনতা পার্টি ইউপিপিএল, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তাই 20 বছর কংগ্রেসের মন্ত্রী আছে, তাই যখন কংগ্রেসের মন্ত্রী খুব ভালো মানুষ,
আর বিজেপি যাওয়ার বাদে আমরা মুসলমানের কই নাই তো মানুষ বলে না আজকের দিনের হেমন্ত বিশ্ব শর্মা এ ভালো মানুষ একজন ভালো মানুষ প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের কাম করুন আজকে যেমন গরিব মানুষে এপিএসসি এসিএস ইউপিএস চাকরি পায় গরিব মানুষের টেলার পুরাপুরি হয়েছে রিক্সাওয়ালার পুরাপুরি হয়েছে আজকে যোগ্যতার ভিত্তির সবকিছু আসামে চলে আসে এর কারণে আমি আপনারা অনুরোধ করবো আমার বক্তব্য লম্বা করিয়ে না কারণ এখানে আমার দাদা আছেন স্বপন সিনহা মহাশয় তাই বক্তব্য দিবে আপনার সামনে আমার হুসেন ভাই আছেন আপনারা খুব লক্ষ্য করবো আগামী দিনও অসম গণপরিষদ দলটা শক্তিশালী করেন আমার যেহেতু আমার ফজল সাহেব হাইলাকান্দি জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি অর্থাৎ যুবক ছেলে হাইলাকান্দি তার হাত ধরে আপনারা প্রত্যেক গাঁয়ে গাঁয়ে জিপিয়ে আপনারা এজিপি শক্তিশালী করেন যদি আপনারা নিরাপত্তা পাইবা আপনারা বিভিন্ন সমস্যার থেকে আপনারা সমাধান হইব কারণ অসম গণপরিষদ দলের লিডার মাননীয় অতুল বরা মহাশয় একজন মহান মানুষ কার্যকারী সভাপতি কেশব মহন্ত মহাশয় একজন ভালো মানুষ আমরা তার লগে খুব মিলামিশা করি চলিয়া আর আমার জাকির ভাই আমি ভাই দিন থেকে হই বলে যেহেতু আমরা এজিপি শুরু করলাম আমরা এজিপি রয়েছি তুমি যেন হরিহরি আসো কোনো দলে গেছে না আগলাপুরের বহুত মানুষ ধরে বই দিয়েছেন কোনো দলে গেছে এখন যখন আজ জাকির ভাই হইলাম আগলাপুরের বহুত মানুষ এখানে দেখি আর আমার তারে হইয়া আগবাড়ি আইছেন আমি বাহারে দেখলাম লস্কর কইলাম কিন্তু আমার তারেক আমরা ডাকনাম করলে তারেক করলে সবে চিনই তারেকও যখন আগবাড়ি আইছেন খুব ভালো লাগছে আগামী দিন এরা শহরে শক্তিশালী করিয়া এরা আজকে মজবুত করতে গিয়ে অসম গণপরিষদ দল আগলাপুর তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আগে যেরকম আসলো এর থেকে আরো শক্তিশালী করতাম যদি আমরা শক্তিশালী করি শহীদুল আলম চৌধুরীর খবর থেকে দেখি তার আত্মায় আমরা শহীদুল আলম চৌধুরীর খবর থেকে দেখে আত্মায় আমরা ধন্যবাদ দিব আমি আজকে শহীদুল আলম চৌধুরীর হাত ধরে রাজনীতি ইসলাম করিয়া আপনারা সম্মুখে দুই চার কথা বলতাম বাসি এর কারণে আমি শহীদুল আলম চৌধুরীর আত্মা যেহেতু ব্যস্ত জন্মতে তাকে এই আশায় বিশ্বাস রাখিয়া আমি আমার বক্তব্য সমাধান করলাম ধন্যবাদ টিকেট হইব না হইলে আমরা পার্সোনাল টিকেট হইব আলগাপুর এজিপি সম্পর্কে আর কিছু বল নাই এজিপি শব্দ লইয়া হাইলাকান্দি কোন সময় উঠলে হাইলাকান্দির পুলিশ প্রশাসন 3-4 লাখ থেকে কোনখানে হারান হয়ে গেছে পুলিশ প্রশাসন কোনখানে হারান হইলে হয়েছে এখন সবচেয়ে বড় কথা হলো পঞ্চায়েত নির্বাচন আমরা এলাইন্সের টিকিট দিব আমরা সমষ্টি কমিটি বানাইব আঞ্চলিক কমিটি বানাইব সব কিছু বনিয়ে গেছে 60% বনিয়ে গেছে কিছু বাকি আছে ওইসব ঠিক করে আমরা ভালো ক্যান্ডিডেট দিব আপনারা সবাই সাহায্য করবা সব শেষে সরকারের লগে মিলিয়া থাকার চিন্তা করবা দিল্লির অবস্থা যেটা সামনে পঞ্চায়েত ইলেকশনের সময় বুঝে নিবা মানে কংগ্রেসের কি অবস্থা হইয়া দাঁড়াইবে আর আমরা লইয়া কয়েকদিন আমরা সব থেকে বিপদ দিলাম যে আমরা জাতি কয়েকদিন ইউটিউবে আপনারা খামারি দিল আবার কংগ্রেসের হিম্মত আছে নি আসাম গভর্নমেন্টের মানে ওটা মানুষের ফ্যাসিলিটি ওটা মানুষের কি জন্য সাহিত্য হওয়া অবস্থা ওটা মানে কংগ্রেসে আমরা হইতে পারবো মানে কংগ্রেসের সরকার হইতে পারবো এটা চিন্তা না করিয়া আপনারা দলর লগর আমরা এলায়েন্স গভর্নমেন্টও আছি 85 তো এজিপি বিজেপি লোকের এলায়েন্স আছে 96 তো এলায়েন্স আছে